হ্যালো অ্যাসপিরেন্টস, এডুজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা T20 সিরিজ ম্যাথের 1 নম্বর ক্লাস স্টার্ট করতে চলেছি। T20 সিরিজ অর্থাৎ ম্যাথের এখানে আমরা টপ 20 কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের মিক্সড কোশ্চেন পাবে। এই সিরিজে তোমরা WBP SI, WBP কনস্টেবল, কলকাতা পুলিশ SI এবং SSC GD কনস্টেবল এই ফর্মগুলো যারা যারা ভরেছো তাদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল একটা সিরিজ। তো তোমরা এই সিরিজটাকে কন্টিনিউ করো। আজকে এটার ক্লাস নম্বর 1। এই ক্লাসটা উইকে 3 দিন করে হবে, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে 6 PM। ওকে, তো তোমরা ক্লাসটাকে কন্টিনিউ করো। তো আজকে ফার্স্ট ক্লাস স্টার্ট করতে চলেছি। খুব ভালো ভালো কোশ্চেন এখানে বাছা আছে। তো চলো ক্লাস স্টার্ট করছি। 1 নম্বর কোশ্চেনে চলে আসছি ফার্স্টেই। 1 নম্বর কোশ্চেন বলছে অনুপাত সমানুপাত থেকে আছে A:B equals to 2:3, B:C equals to 2:4 and C:D equals to 2:5 হলে A:D এর ভ্যালু কত? দেখো, এই অঙ্কগুলো করার জন্য আমরা A:B:C:D, A:B:C:D চারটা দিয়েছে। আচ্ছা, ফার্স্টে A:B কি দিয়েছে? 2:3। আমরা লিখে নিই। B:C কত দিয়েছে? 2:4। দেখো, ঠিক এর নিচে লিখলাম, এখানে B আছে, এখানে C আছে। C:D 2:5, তাহলে এখানে 2:5। এবারে আমাকে বার করতে কি বলেছে? আমাকে বার করতে বলেছে A:D। ওকে, তাহলে দেখো এই জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলো ফাঁকা আছে। দেখো, এদিকটাও ফাঁকা, এদিকেও একটা ঘর ফাঁকা, আর এদিকে দুটো ঘর ফাঁকা। কোনো কোনো কোশ্চেনে A:B:C:D এই চারটেই বার করতে বলবে। তার ক্ষেত্রেও এই নিয়মটা কাজে লাগবে, যেটা দেখাচ্ছি। আবার A:D, অথবা যদি ডাইরেক্টলি বলে A:C বার করতে বা B:D বার করতে, তার ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে। তো তোমরা কি করবে? এই যে ঘরগুলো ফাঁকা আছে, এগুলোকে ফিল আপ করবে ঠিক তার আগে যে সংখ্যাটা আছে, আগে বা পরে। দেখো, এই ফাঁকা ঘরটার আগে কি আছে? 3, তাহলে এখানেও 3 বসিয়ে দেবো, এখানেও 3 বসিয়ে দেবো। আচ্ছা, এর আগে কি আছে? 2, এর আগে কি আছে? 4, এর আগে দেখো দুটো ঘর, কিন্তু এখানে 2 আছে, তার মানে এখানে 2 বসিয়ে দেবো। ঠিক আছে, তারপর এদেরকে আমরা গুণ করব। তাহলে এর ঘরে কি আছে? 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8 ভাজিত 3 ইন্টু 2 ইন্টু 2 মানে 3 দুগুণে 6, 4 দুগুণে 12। এখানে 3 ইন্টু 4 12, 12 দুগুণে 24 ইজ টু এখানে 3 4 12, 12 5 60। তাহলে 8:12:24:60 আসছে। দেখো, এটাকে সিম্পলিফাই যদি করি, 4 দিয়ে যদি পুরোটাই, দেখো 4 দিয়ে পুরোটাই খাচ্ছে, তাহলে হবে কি? 2:3:6:15। তাহলে 2:3:6:15। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছিল A আর D। তাহলে A আর D এর অ্যান্সার কত হচ্ছে? A:D আসছে 2:15। দেখো, এখানে 2 আছে, এখানে 15, তাহলে 2:15 অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল? তো আমরা যখন অনুপাত সমানুপাত অধ্যায় ভিত্তিক ভাবে করব, তখন আরো এরকম অঙ্ক করব। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে অপশন A। ওকে, চলো নাম্বার 2 তে যাচ্ছি। নাম্বার 2 বলছে দুটি সংখ্যার গসাগু মানে হচ্ছে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কত দিয়েছে? 15। আর লসাগু LCM, লিস্ট কমন মাল্টিপল, কত? 180। একটি সংখ্যা বলেছে 45। ধরো একটি সংখ্যা আমি A ধরলাম, A কে বলেছে 45, B কে আমরা জানি না।
বি বার করতে বলেছে যে অপর সংখ্যাটি কত। আচ্ছা, আমরা কি জানি, আমরা লসাগু গসাগু ছোটবেলায় করেছি, আমরা ফর্মুলা কি জানি যে দুটি সংখ্যার গুণফল মানে এ ইন্টু বি ইকুয়ালস টু হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম, তাই তো? তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 45 ইন্টু বি আমরা জানি না, এখানে কত এইচসিএফ কত 15 ইন্টু 180, তাহলে বি ইকুয়ালস টু 15 ইন্টু 180 বাই 45। দেখো 15 দিয়ে 45 কে কাটলাম, 3 15 45, আর 3 দিয়ে একে কাটলে 60, তাহলে বি এর ভ্যালু 60, অপশন সি। বোঝা গেছে? চলো, তাহলে 2 এর অ্যান্সার হলো অপশন সি 60, 60। ওকে, নেক্সট নাম্বার 3 এ আসছে। নাম্বার 3 এ বলছে কোন একটি সংখ্যার 25%, 25% যদি 40 হয় তবে ওই সংখ্যাটি 70% কত হবে? দেখো, কোন একটি সংখ্যার 25%, 25% মানে কত? 25 বাই 100, কেন পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ মানে হচ্ছে 100 রেসপেক্টে, 100 এর রেসপেক্টে ওই সংখ্যাটা, তাহলে এই পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তাহলে এটা কত হবে? 1/4। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি বলেছে, 25% যদি হচ্ছে 40, তাহলে 1/4 সমান হচ্ছে 40। এবারে দেখো 1 ইকুয়ালস টু কত হচ্ছে, সরি 400 লিখে ফেললাম, 40। আচ্ছা, 1 ইকুয়ালস টু কত হবে? 160, 4 ইন্টু 40 160। এই 1 মানে হচ্ছে সেই সংখ্যাটা, যে সংখ্যাটার কথা বলেছে সেই সংখ্যাটা হচ্ছে 160। ঠিক আছে, তাহলে এর 70%, তার মানে 160 এর 70% আমরা বার করতে পারবো। 160 ইন্টু 70/100, তাহলে 0 দুটো 0 দুটো 0 গেল, 16 সাথে 6 সাথে 42, 4 সাথে কে 7 আর 4 11, তাহলে 112 অ্যান্সার। ওকে, 112 অ্যান্সার। তোমরা এটাকে এক্স ধরেও করতে পারতে, এক্স ইন্টু 25/100 ইকুয়ালস টু 40, তাহলে এক্স এর ভ্যালু সেই 160 আসতো, তারপর 70/100 করতে। ঠিক আছে, তাই এক ধরেও করতে পারো, এক্স ধরেও করতে পারো। ওকে, তাহলে 112 অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আসছি, 4 নম্বর। 4 নম্বরে কি বলছে, 450 টাকার 4.5%, 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে, 81 রুপিস হবে? তাহলে দেখো, এটা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হয় আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। এখানে আই এর ভ্যালু কত দিয়েছে? আই এর ভ্যালু দিয়েছে 81, মানে যে সরল সুদটা বেরিয়েছে সেটা হচ্ছে 81। ওকে, পি হচ্ছে 450, টি এর ভ্যালু আমাকে বার করতে হবে, আর 4.5% মানে 4.5, আর নিচে হচ্ছে 100। ওকে, এই পয়েন্টের জন্য একটা শূন্য এখানে রাখছি। ওকে, এই শূন্য দিয়ে এই শূন্য কাটছি, এরপর 5 দিয়ে 9, 5 দিয়ে 20, আবার 5 দিয়ে 4, 5 দিয়ে 9, এই 9 আর 9 81, 81 আর 81 কেটে যাবে, তাহলে টি এর ভ্যালু কত আসছে? 4। বোঝা গেল? টি এর ভ্যালু এলো 4, অর্থাৎ 4 বছরে সরল সুদ হবে বা সিম্পল ইন্টারেস্ট হবে 81 টাকা। ওকে, অপশন বি। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট অঙ্কে আসছি, নাম্বার 5। কি বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 130 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম কত সময়ে অতিক্রম করবে? দেখো, তাহলে একটা ট্রেন আছে, ট্রেনের দৈর্ঘ্য আমরা এল ধরছি, লিখছি 120 মিটার। ওর গতিবেগ কত দিয়েছে? ভি এর ভ্যালু দিয়েছে 90 কিলোমিটার পার আওয়ার। একে আমরা, দেখো মিটারে আছে,
অ্যান্সার গুলো সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ড করতে হবে। এবার দেখো মিটার পার সেকেন্ড করতে গেলে কি করব, ডাইরেক্টলি আমরা 5-18 দিয়ে গুণ করি, কিন্তু কিভাবে আসছে সেটা, কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে কাটলে ওটা চলে আসে 5-18, ঠিক আছে। তাহলে 90 কিলোমিটার/আওয়ার 18 দিয়ে কাটলে এটা কত হবে, 5। তাহলে হচ্ছে 5 × 5 25 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো এর বেগ। কিন্তু বলছে যে ট্রেনটি 130 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম কত সময় অতিক্রম করবে। আচ্ছা দেখো, ধরে নেওয়া যাক এটা একটা ট্রেন। এই ট্রেনটা ধরো এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। তাহলে এই ট্রেনটা, এই প্ল্যাটফর্মটা, এটা যদি প্ল্যাটফর্ম হয়, এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে গেলে এই পয়েন্ট থেকে স্টার্ট করবে, এরপর ট্রেনটা পুরোটা যাবার পর যতক্ষণ না পর্যন্ত ট্রেনের শেষ প্রান্তটা প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে মেশে, ততক্ষণ তো ট্রেনটা চলতে থাকছে, মানে ওর অতটা দৈর্ঘ্য ওকে অতিক্রম করতেই হবে। তার মানে যখন ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য মানে এল আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করতে হয়। কারণ দেখো এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আর এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা। এবারে এই ট্রেনটা এত দূর যাওয়ার পর এই পয়েন্টটা যখন এখানে আসবে, তখন ট্রেনটা সম্পূর্ণভাবে অতিক্রম করে দেবে। তাহলে তাহলে তখন দৈর্ঘ্য কি হয়ে যাবে, তখন দৈর্ঘ্য হয়ে যাবে এল প্লাস পি। এবারে এল প্লাস পি মানে 120 প্লাস 130, তার মানে হচ্ছে 250 মিটার। ওকে, 250 মিটার ওকে অতিক্রম করতে হবে। আর বেগ কত, বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে 250/25 সমান হচ্ছে 10 সেকেন্ড, সমান হচ্ছে 10 সেকেন্ড। ওকে, বোঝা গেছে, 10 সেকেন্ড। তাহলে অপশন বি। ট্রেনের অঙ্ক আমরা করব, ট্রেনের অঙ্ক করব, সময় দূরত্বের অঙ্ক করব। তো এই T20 সিরিজটাতে তোমরা সব ধরনের অঙ্কই দেখতে পারবে। যখন আমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক করব তখন এই কনসেপ্ট গুলো অলরেডি ক্লিয়ার থাকবে। ওকে, তো চলো এরপর 6 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিই। নাম্বার 6 এ কি আছে, নাম্বার 6 এ বলছে এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে। তাহলে কজন আছে, এ বি আর সি, এ বি আর সি। এ বি কে 20% ক্ষতিতে বিক্রি করেছে, বি সি কে 30% ক্ষতিতে বিক্রি করেছে। বি এর যে বিক্রয় মূল্য এসপি যেটা দিয়েছে 168 টাকা, 168 টাকা। তো জানতে কি চেয়েছে, এর ক্রয় মূল্য কত, মানে এ কত টাকায় ওটা কিনেছে। ওকে, তাহলে দেখো বি যে সি কে 30% ক্ষতিতে বিক্রি করেছে, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে বি এর ক্রয় মূল্য বা সিপিটা বার করতে পারবো। তাহলে বি এর ক্ষেত্রে সিপি কত হবে, সিপি হবে 168 ইন্টু, দেখো ক্ষতি হয়েছে, ক্ষতি হয়ে যাওয়ার জন্য সিপির ভ্যালুটা এসপির তুলনায় বেশি হবে। ওকে, তাহলে কত হবে এখানে 168 ইন্টু 100/70। দেখো এটা নিয়ম কি, নিয়ম হচ্ছে যখন ক্ষতি হবে তখন সিপি বার করতে হলে এসপি ইন্টু 100/100 মাইনাস লস, মানে পার্সেন্টেজ লস যেটা দেবে সেটা। ঠিক আছে, ফর্মুলাগুলো আমরা পড়বো, যখন চ্যাপ্টার করবো তখন ফর্মুলাগুলো পড়বো। এই সিরিজে ফর্মুলাগুলো নোট ডাউন করে দেবো, তার পাশাপাশি আমরা অঙ্ক প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 4 7 28, মানে 240 টাকা। 240 টাকা বি এর ক্রয় মূল্য ছিল। এবারে বি এর যেটা ক্রয় মূল্য সেটা এর ছিল বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে
সিপি অফ বি ইকুয়ালস টু এসপি অফ এ, তাই তো ছিল। এবারে আমাকে এ এর সিপি বার করতে বলছে বা ক্রয় মূল্য বার করতে বলছে। চলো দেখি। এইবারে আবার একই নিয়মে আমরা সিপি অফ এ বার করব। সিপি অফ এ কি হবে? এসপি ইন্টু 100/100 মাইনাস লস। এসপি কত? এসপি হচ্ছে 240 ইন্টু 100/100 মাইনাস এল। এল কত? 20%, কারণ লস কত করেছে? 20%। 20% মানে 80 হবে তাহলে, ঠিক আছে, 80 হবে। তাহলে অ্যান্সার হবে 300 টাকা, ঠিক আছে, অ্যান্সার হবে 300। ওকে, অপশন সি। তাহলে বোঝা গেছে অঙ্কটা খুব ভালো ছিল। তিনজনের কম্পারেটিভ স্টাডি দিয়েছে এখানে, তো অঙ্কটা খুব ভালো ছিল। এখানে তিনজনের কম্পারেটিভ স্টাডি দিয়ে করতে বলেছে। তো চলো নেক্সট অঙ্ক আমরা তাহলে যাচ্ছি নাম্বার 7-এ। ওকে, নাম্বার 7 কি বলছে? অমর ও কুশল যথাক্রমে 35,000 ও 56,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, ঠিক আছে। তাহলে অমর আর কুশল, অমর 35,000 টাকা দিয়েছে আর কুশল 56,000 টাকা দিয়েছে। বছরের শেষে অমর 45,000 টাকা লাভ করবে। তাহলে কুশলের লভ্যাংশ কত? দেখো, এটা অংশীদারি কারবার বা পার্টনারশিপের অঙ্ক। তো এগুলো আমরা কিভাবে করি? ফার্স্টে আমরা, এটা মূলধন, এটা হচ্ছে মূলধন, যে টাকা দিয়ে ওরা ব্যবসা শুরু করেছিল। তাহলে মূলধনের অনুপাত ফার্স্টে আমরা বার করে নেবো। মূলধনের অনুপাত বার করতে গেলে দেখো, 3টে শূন্য 3টে শূন্য যাবে। আচ্ছা, 5 7 35, মানে 7 5 35 আর 7 8, তাহলে 5:8। অমল আর কুশলের মূলধন অনুপাত হবে 5:8। এবারে আমরা কি জানি? মূলধন যত দেবে সেই অনুপাতেই লভ্যাংশ বা লাভ পাবে। ওকে, তাহলে দেখো, অমরের বলছে 45,000 টাকা, এটা অমর, অমর পেয়েছে 45,000 টাকা। তাহলে 5-এর ভ্যালু কত? 45,000 টাকা। তাহলে 5-এর ভ্যালু 45, তাহলে 1-এর ভ্যালু কত হবে? এর সঙ্গে 9,000 গুণ করলেই 45,000 হয়ে যাচ্ছে। তাহলে কুশলের কত হবে? 9,000 গুণ করতে হবে, কুশলের হচ্ছে 72,000 টাকা, ঠিক আছে, 72,000 টাকা, অপশন ডি। এটা তোমরা এভাবেও করতে পারো, আনুপাতিক ভাগার যেরকম ভাবে করে, যে 5/13 ইন্টু টোটাল লাভ, যেটা মোট লাভ যেটা হয়েছে, ইন্টু এক্স ইকুয়ালস টু হচ্ছে 45,000। কারণ এই 5/13টা রিপ্রেজেন্ট করছে অমরকে, ঠিক আছে। এখান থেকে এক্স এর ভ্যালু বার করে আবার 8/13 হিসেবেও বার করতে পারো, ঠিক আছে, অথবা অনুপাত এর নিয়মেও বার করতে পারো, ঠিক আছে, যেমন আমি করলাম। ওকে, তো অ্যান্সার হচ্ছে 72,000 টাকা। ওকে, চলো নেক্সট আসছি নাম্বার 8। নাম্বার 8-এ বলছে এ একটি কাজ 10 দিনে, এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে এ কাজটি করছে 10 দিনে, বি কাজটি করছে 20 দিনে। তারা 5 দিন একত্রে কাজ করলে কত অংশ কাজ আর বাকি থাকে? দেখো, এটা তাহলে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। টাইম এন্ড ওয়ার্কে আমরা দুরকম ভাবে অঙ্কটা করতে পারি। এক, আমরা আগে যেরকম করতাম, যে 10 দিনে একটি কাজ করছে, তাহলে একদিনের কাজ বার করব, 1 ডেজ ওয়ার্ক, 1 ডেজ ওয়ার্ক, এরকম ভাবে করতে পারি। 1 ডেজ ওয়ার্ক এর কত হবে? এর ক্ষেত্রে হয়ে যাবে 1/10, বি এর ক্ষেত্রে কত হবে? বি এর ক্ষেত্রে হয়ে যাবে 1/20। এবারে উভয়ে একত্রে কাজ করলে কত হবে? এই দুটোকে যোগ করব, যোগ করলে কত আসবে? 20 এলসিএম হবে 3/20, ঠিক আছে, 3/20। এবারে এই 3/20 অংশ এরা একত্রে কাজ করলে 3/20 অংশ হচ্ছে, আচ্ছা, একদিনে ওরা করে। ওকে, 5 দিনে কত করবে? 5 দিনে করবে 5 ইন্টু 3/20, মানে 15/20। ঠিক আছে, মানে 5 দিয়ে কাটলে 3/4। তাহলে 3/4 অংশ ওরা কাজ করে নিয়েছে। আর বাকি কত থাকছে? মোট অংশকে যদি আমরা 1 ধরি,
মোট অংশকে যদি আমরা 1 ধরি তাহলে 1 মাইনাস 3/4, তাহলে কত হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে অপশন কত হবে? অপশন কি হবে? অপশন এ। ঠিক আছে, 1/4। আচ্ছা, এইটা তো গেল এলসিএম মেথড বা লসাগু করে যেরকম ভাবে বার করি। আচ্ছা, এফিসিয়েন্সি মেথডে কিভাবে বার করব? দেখো, এ আর বি, এ হচ্ছে 10 দিনে করে, বি করে 20 দিনে। অনেকেই এফিসিয়েন্সি মেথডে করো। এফিসিয়েন্সি মেথডটা খুব ভালো, মানে খুব শর্টে বেরিয়ে যায় অ্যান্সার। তাহলে এদের এলসিএম বার করবো। এদের এলসিএম 10 আর 20, এলসিএম বা লসাগু কত হবে? 20। তাহলে এর এফিসিয়েন্সি বার করবো। এর এফিসিয়েন্সি বার করতে গেলে 20/10, এই 20টাকে আমরা টোটাল ওয়ার্ক বা সম্পূর্ণ কাজ ধরে নিই। যেটা আমরা এখানে 1 ধরছিলাম সেটা ধরে নিই। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এর এফিসিয়েন্সি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে একত্রে কাজ করলে একত্রে এফিসিয়েন্সি কত? 3। ঠিক আছে, এবারে 5 দিন ওরা কাজ করেছে, এটা একদিনে ওরা 3 অংশ কাজ করে, তাহলে 5 দিনে কত করবে? 5 দিনে করবে 15 অংশ। ঠিক আছে, বাকি কত পড়ে রইবে? বাকি থাকবে 5, বাকি থাকবে 5 অংশ। এবারে 5 অংশ ওরা কতর মধ্যে বাকি থাকছে? 20-র মধ্যে বাকি থাকছে, তাহলে 5/20, তাহলে কত? 1/4। তাহলে এখান থেকেও 1/4 অ্যান্সার করবে। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা মেথড ফলো করতে পারো। তো আমি বলবো এই সেকেন্ড মেথডটা ফলো করা বেটার। ঠিক আছে, এটা খুব ইজিলি অ্যান্সার বেরিয়ে যায়। ওকে, তো চলো নাম্বার 9-এ আসছি। নাম্বার 9 বলছে 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা, প্রতি ছাত্রী 25 টাকা পেল। ঠিক আছে, দেখো, প্রতি ছাত্র কত পেল? 30 টাকা। আর প্রতি ছাত্রী কত পেল? 25 টাকা। ঠিক আছে, আর 1350 টাকা 50 জনের মধ্যে ভাগ করেছে। এবারে যদি আমরা অ্যাভারেজ বার করি, যে যদি ছাত্রছাত্রীকে আলাদা আলাদা টাকা না দেওয়া হতো তাহলে অ্যাভারেজ কত পেত? তাহলে কত পেত? ছাত্রছাত্রী মাথা পিছু কত পেত? দেখো, 1350/50, তাহলে 5 দুগুণে 10 আর 5 সাথে 35, তার মানে 27 টাকা করে পেত। কিন্তু ছাত্রদেরকে আলাদা টাকা দেওয়া হয়েছে আর ছাত্রীদেরকে আলাদা টাকা দেওয়া হয়েছে। তাহলে বলছে ছাত্রের সংখ্যা কত? এই ধরনের অঙ্কগুলোকে আমরা যদি মিশ্রণের নিয়ম অনুসারে বা মিক্সচার অ্যালিগেশনে যদি করি, মানে অ্যালিগেশন, যেটা অ্যাকচুয়ালি বলতে পারি আমরা অ্যালিগেশন মেথডে যদি আমরা করি তাহলে ইজিলি অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে অ্যালিগেশন অ্যাপ্লাই করছে এখানে। দেখো, অ্যালিগেশনের ক্ষেত্রে কি হয়, যে ধরো এটাকে আমরা ছাত্র লিখছি, এদিকে আমরা ছাত্রী লিখছি। ছাত্র মাথা পিছু কত পেয়েছে বা প্রতি ছাত্র কত পেয়েছে? 30 টাকা। ছাত্রী পেয়েছে 25 টাকা। আচ্ছা, যদি এরকম আলাদা আলাদা টাকা না দেওয়া হতো তাহলে গড় কত পেত? গড় পেত 27 টাকা। ঠিক আছে, তাহলে অ্যালিগেশন আমরা কি করি? এই দিক বরাবর বড় থেকে ছোটকে মাইনাস, আবার এই দিক বরাবর বড় থেকে ছোটকে মাইনাস। ঠিক আছে, তাহলে এই বড় 27 মাইনাস 25, তাহলে কত হবে? 2। এদিকে 30 মাইনাস 27 সমান হচ্ছে 3। এখানে লিখে নি 27 মাইনাস 25, এদিকে হচ্ছে 30 মাইনাস 27। ঠিক আছে, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত বেরিয়ে গেল? 2:3। দেখো, এই টাকার অ্যালিগেশন যখন করছি, প্রতি ছাত্র বা ছাত্রী যত টাকা পাচ্ছে তার অ্যালিগেশন যখন করছি, সেখানে আমরা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই 2:3, এটা হচ্ছে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত। এবারে টোটাল কত হচ্ছে? এটার টোটাল হচ্ছে 2 আর 3 5।
এই টোটালের ভ্যালু কত বলেছে? 50। ঠিক আছে, মানে 5 একক সমান হচ্ছে 50। তাহলে আমাকে জানতে কি চেয়েছে? ছাত্রের সংখ্যা কত। তাহলে 2 একক, 2 এককের ভ্যালু কত হবে? 2 এককের ভ্যালু, আচ্ছা 1 একক সমান কত? 50/5 মানে হচ্ছে 10। তাহলে 2 একক মানে হচ্ছে 20। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 20 জন। ওকে, বোঝা গেছে? ছাত্র সংখ্যা হচ্ছে 20 জন। এটাকে তোমরা এক্স ধরেও করতে পারো। ছাত্রকে তোমরা 50 মাইনাস এক্স, ছাত্রীকে এক্স ধরে নিলে, তাহলে ছাত্রকে 50 মাইনাস এক্স ধরলে, তাহলে ছাত্র কত পেয়েছে? ছাত্র পেয়েছে 30 টাকা। তাহলে 30 ইন্টু এক্স আর প্লাস 50 মাইনাস এক্স ইন্টু 25 ইকুয়ালস টু 1350। এখান থেকে এক্স বার করলে তোমরা ছাত্র সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, এটাও একটা মেথড, আর অ্যালিগেশন মেথডটা ইজিলি তোমরা বার করতে পারো। ওকে, বোঝা গেছে? চলো নাম্বার 10 এ যাচ্ছি। নাম্বার 10 বলছে কি, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার বাই a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার এর ভ্যালু কত? দেখো, এটাকে যদি আমরা ফর্মুলায় বা এইটাকে সলভ করতে যাই তাহলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তার জন্য এটা শর্ট ট্রিক্স কি, শর্টে আমরা কিভাবে করব, যখনই এরকম একটা শর্ত দিয়ে দেবে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তখন কি করব, যে কোনো একজনকে আমরা 0 ধরে নেবো। এর মধ্যে a প্লাস বি প্লাস সি, এর মধ্যে ধরো আমরা সি কে 0 ধরে নিচ্ছি। সি কে যদি 0 ধরে নিই তাহলে a প্লাস বি সমান 0 বা a ইকুয়ালস টু মাইনাস বি হবে। তো a ইকুয়াল টু মাইনাস বি। এবারে দেখো এখানে যেটা দিয়েছে, যেটা বার করতে বলেছে, যেটা নির্ণয় করতে বলেছে, তার মধ্যে সি কে 0 ধরছি, সি কে 0 ধরছি, সি কে 0 ধরছি, তাহলে এই অংশটা থাকবে না। ঠিক আছে, তাহলে পড়ে কি থাকবে? পড়ে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, আর নিচে থাকবে a স্কোয়ার বি স্কোয়ার। তাই তো, সি স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, সি স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, আর ওপরটা 0 সি স্কোয়ার। ঠিক আছে, চলো তাহলে a স্কোয়ার, আচ্ছা এখানে দেখো তো a স্কোয়ার যদি বার করি তাহলে এটা বি স্কোয়ার হবে, a স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার হচ্ছে, তাই তো, মাইনাস বি তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার কে আমরা বি স্কোয়ার লিখতে পারি, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা a স্কোয়ার কে বি স্কোয়ার লিখছি, তাহলে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। আচ্ছা এখানে কত আসছে? 2b স্কোয়ার এর হোল স্কোয়ার, আর নিচে কত আসছে? নিচে আসছে বি টু দি পাওয়ার 4, তাই তো, নিচে আসছে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে এখানে তো, এখানে আসছে 4 বি টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4। তাহলে বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কাটলে অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, অ্যান্সার 4। ওকে, তাহলে বোঝা গেল আমরা এরকম যখন শর্ত দেবে তখন যে কোনো একজনকে 0 ধরলে ম্যাথটা ইজি হয়ে যায়, অনেক শর্ট প্রসেসে হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে 10 এর অ্যান্সার হচ্ছে ডি। ওকে, চলো নেক্সট আসছি 11 কি বলছে, সাইন অফ এক্স মাইনাস ওয়াই, সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ, আর কস অফ এক্স প্লাস ওয়াই, কস অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, তাহলে এক্স এর মান কত হবে? দেখো সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ। আচ্ছা সাইনের কতর ভ্যালু, কত ডিগ্রির ভ্যালু আমাদের হাফ হয়? তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ হবে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে? 30 ডিগ্রি। সাইন আর সাইন এলিমিনেট হয়ে যাবে। সিমিলারলি কসের 60 ডিগ্রির ভ্যালু হয় হাফ, তাহলে এক্স প্লাস ওয়াই কত? এক্স প্লাস ওয়াই হবে 60 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 30 ডিগ্রি আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 60 ডিগ্রি। এবার আমরা অপনয়ন করতেই পারি। আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি।
or x equals to 45 x equals to 45 ওকে তাহলে অ্যান্সার বের হচ্ছে অপশন সি 11 অপশন সি 45 ডিগ্রি ওকে বোঝা গেছে চলো নেক্সট আসছি তাহলে নাম্বার 12 নাম্বার 12 কি বলছে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো সমষ্টি নির্ণয় করো ঠিক আছে তাহলে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলি সমষ্টি দেখো 1 থেকে 31 এর মধ্যে প্রথম জোড় সংখ্যা কত 2 তারপরে 4 তারপরে 6 এরকম ভাবে লিখতে থাকলে অনেক দূর এগিয়ে যাবে তাহলে আমরা একটা কাজ করছি এটাকে ডট ডট দিয়ে লাস্ট 30 হচ্ছে 31 এর আগের জোড় সংখ্যা তাই তো তাহলে প্রথমে কত আসছে 2 শেষে আসছে 30 দেখো এটা তার মানে 2 আর জোড় সংখ্যাগুলোর মধ্যে পারস্পরিক অন্তর কত হয় 2 হয় দেখো 2 2 করে বাড়ছে 2 2 এবং এর আগে কত হবে 28 ঠিক আছে সেটাও 2 তাহলে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির অঙ্ক ঠিক আছে তাহলে এটা এপির অঙ্ক তাহলে এইখানে আমাদের ফার্স্ট টার্ম কি আছে ফার্স্ট টার্ম হচ্ছে 2 এবং লাস্ট টার্ম কত লাস্ট টার্ম হচ্ছে 30 এবারে জোড় সংখ্যাগুলি সমষ্টি নির্ণয় করতে হবে এবারে কতগুলি পদ আছে কতগুলি এর মধ্যে নাম্বার অফ টার্মস কত সেটা বার করতে হবে তাহলে নাম্বার অফ টার্মস বার করতে গেলে আমাদের এখানে নাম্বার অফ টার্মস n ইকুয়ালস টু লিখবো 1 প্লাস l মাইনাস a বাই d এটা হচ্ছে ফর্মুলা 1 প্লাস l মাইনাস a বাই d এবার দেখো 1 প্লাস l এর ভ্যালু কত এটা হচ্ছে লাস্ট টার্ম l এটা হচ্ছে a আর এই d হচ্ছে ওদের মধ্যে অন্তরটা ঠিক আছে তাহলে 30 মাইনাস 2 বাই 2 প্লাস 14 ইকুয়ালস টু হচ্ছে 15 ঠিক আছে তাহলে 15টা টার্ম আছে তাহলে সমষ্টিকে আমরা sn দিয়ে লিখতাম sn ইকুয়ালস টু n বাই 2 ইন্টু a প্লাস l এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে এপির ক্ষেত্রে সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে n বাই 2 ইন্টু a প্লাস l n এর ভ্যালু কত 15 বাই 2 a প্লাস l a হচ্ছে a হচ্ছে 2 আর l হচ্ছে 30 ঠিক আছে তাহলে 15 বাই 2 ইন্টু 32 তাহলে 2 আর 32 কাটলে 16 আচ্ছা তাহলে কত আসছে এটা 150 আর 90 মানে 240 তাহলে অ্যান্সার হচ্ছে 240 অপশন সি বোঝা গেছে তো ভালো অঙ্ক ছিল এটা নাম্বার 12 240 ওকে চলো নেক্সট আসছি নাম্বার 13 এ কি বলছে x প্লাস 1 বাই 16x x প্লাস 1 বাই 16 ইকুয়ালস টু 1 তাহলে 64x কিউব প্লাস 1 বাই 64x কিউবের ভ্যালু কত ঠিক আছে দেখো 64x কিউবকে যদি আমরা এখানে দেখি 64x কিউব মানে আমরা বলতে পারি 4x কিউব কেন 4 এর কিউব কত হয় 64 প্লাস এটা 1 বাই 4x তার হোল কিউব ইকুয়াল টু দেখো a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করতে হবে তাহলে মান নির্ণয়ের ফর্মুলা কি হয় a প্লাস b তার হোল কিউব মাইনাস c ইন্টু ab ইন্টু b তাহলে এখানে 3 ইন্টু a প্লাস b অনলি থাকবে তাহলে আমাকে এখানে এই যে 4x প্লাস 1 বাই 4x এর ভ্যালু বার করতে পারলেই অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে দেখো এইখানে যেটা আমাদের গিভেন দিয়েছে সেখানে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কি আসবে 4x প্লাস 4 বাই 16x ইকুয়ালস টু 4 or 4x প্লাস 4 বাই 16 মানে 1 বাই 4 x ইকুয়ালস টু 4 ঠিক আছে তাহলে এখানে এর ভ্যালু কত হলো 4 তাহলে 4 কিউব 3 ইন্টু 4 4 কিউব 64 মাইনাস 12 ইকুয়ালস টু হচ্ছে 52
ওকে 52, তাহলে অপশন বি। বোঝা গেছে? ওকে চলো নাম্বার 14, 14 নম্বরে আসছি। 14, 14 কি বলছে, এক ব্যক্তি তার যাত্রাপথে 4/7 ট্রেনে, মানে 4/7 পার্ট যেটা, সেটা গেছে ট্রেনে, 2/5 গেছে বাসে, আর অবশিষ্ট যে অংশটা আছে সেটা 20 কিমি সেটা নৌকায় গেছে। ঠিক আছে, তাহলে দেখো টোটাল কত হচ্ছে এটাতে, 4/7 আর 2/5, 4/7 আর 2/5 যোগ করলে কত হচ্ছে 20, 5×4 20, 7×2 14, 34/35, 34/35। তাহলে সম্পূর্ণ পথকে যদি আমরা 1 ধরি, তাহলে 1 - 34/35, মানে 1/35, 1/35 অংশ পড়ে আছে। এই 1/35 ভ্যালু কত বলেছে, 20 কিলোমিটার, 20 কিলোমিটার। তাহলে এই 1 ভ্যালু কত, 1 ভ্যালু হচ্ছে 35 × 20, তার মানে হচ্ছে 700 কিলোমিটার। বোঝা গেছে? 700 কিলোমিটার, অপশন এ। ওকে চল নেক্সট, তাহলে 15 আসছে। 15 কি বলছে, একটি ক্রিকেট টিমে 10 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 25 বছর। তাহলে 10 জন প্লেয়ার, 10 প্লেয়ার্স, যাদের অ্যাভারেজ এজ হচ্ছে 25 বছর। ঠিক আছে, যদি ক্যাপ্টেনের বয়সও ধরা হয়, ক্যাপ্টেনের বয়স যদি ধরা হয়, তাহলে গড় বয়সটা 1 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো ফার্স্টে এই 10 জন প্লেয়ারের মোট বয়স কত হবে, 25 × 10 সমান 250 বছর। ঠিক আছে, ক্যাপ্টেনের বয়স যখন ধরে নিচ্ছি, তখন গড়টা বৃদ্ধি পাচ্ছে, অ্যাভারেজটা +1 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, 25 থেকে কত হবে, প্লেয়ার হয়ে যাবে 10 + 1 মানে 11। তাহলে এদেরকে গুণ করলে তখন কি পাবো, ক্যাপ্টেন সমেত গোটা টিমের মোট বয়স কত হবে। তাহলে কত পাবো, তাহলে আসছে 260 আর 26, মানে 6, 8, 2, 286। তাহলে এই 286 থেকে যদি 250 মাইনাস করি, 286 - 250, তাহলে ক্যাপ্টেনের বয়সটা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে 36। ঠিক আছে, মাইনাস করলে 36, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে চলো নেক্সট আসছি, তাহলে নাম্বার 16। নাম্বার 16 বলছে sin θ + cosec θ = 2। sin θ + cosec θ = 2। তাহলে sin টু দি পাওয়ার 2021 θ প্লাস cosec টু দি পাওয়ার 2021 θ এর ভ্যালু কত। চলো তাহলে এইখানে যে 1 আছে, এখানে যে 2 আছে, এই 2 কে আমরা 1 + 1 লিখতেই পারি। তাহলে sin θ প্লাস cosec θ যদি 1 + 1 লিখি, তাহলে আমরা অভেদ প্রয়োগ করে sin θ এর ভ্যালু 1 আর cosec θ এর ভ্যালু 1 আমরা পেতেই পারি। তাহলে এইখানে sin θ টু দি পাওয়ারে 2021, তাহলে sin θ এর হোল টু দি পাওয়ারে 2021 প্লাস cosec θ তার হোল টু দি পাওয়ারে 2021, তাহলে 1 এর পাওয়ারে 2021 প্লাস 1 এর পাওয়ারে 2021, তাহলে 1 + 1 অ্যান্সার। ওকে, এই তো গেল শর্ট প্রসেসে। ব্রড প্রসেসে কিভাবে করবো, মানে এটা কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করব, দেখো sin θ কে আমরা sin θ লিখতে পারি, এর থেকে cosec θ কে আমরা 1/sin θ লিখছি ইকুয়ালস টু 2, और sin θ কে যদি আমি এলসিএম করি, নিচটাতে sin θ আমরা এলসিএম করলাম, তাহলে sin² θ + 1 = 2,
আর একে যদি আমি ক্রসে গুণ করে দিচ্ছি, একে যদি ক্রসে গুণ করছি তাহলে আসছে কি সাইন স্কোয়ার থিটা 1 ইকুয়ালস টু 2 সাইন থিটা। এরপর যদি সাইন স্কোয়ার থিটা মাইনাস দিয়ে এদিকে 2 সাইন থিটাকে আনলাম ইকুয়াল টু 1, সরি প্লাস 1, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2a আর এখানে কিছু নেই মানে 1 বি প্লাস বি স্কোয়ার, তাহলে হবে সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 আর সাইন থিটা ইকুয়ালস টু 1 হলেই কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, ওর ভ্যালু কি হবে 1, ঠিক আছে। এটাই আমরা শর্টে অভেদ প্রয়োগ করে আমরা 1 আর 1 ধরে নিলাম, ঠিক আছে, 1 আর 1 ধরে নিলাম। ওকে, তাহলে অপশন সি বোঝা গেছে। চলো নেক্সট আসছি নাম্বার 70। দেখো বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ, ধরে নাও এই একটি বর্গক্ষেত্রের কর্ণ, এই কর্ণের ভ্যালু কত দিয়েছে, কর্ণ দিয়েছে 4√2 সেমি। এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ কত 4√2 সেমি। এবার আমরা কি জানি বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হয় a√2, এর ভ্যালু দিয়েছে 4√2 সেমি, তাহলে এর ভ্যালু কত হবে, এর হবে 4, ঠিক আছে, √2 কাটলে। আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত হবে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এই যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে 16 সেমি। এবার বলছে এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে 32 সেমি স্কোয়ার। যে বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে তার ক্ষেত্রফল কত হবে 32 সেমি স্কোয়ার। আচ্ছা তাহলে ধরে নিলাম যে এই যে বর্গক্ষেত্রটা আছে এর হচ্ছে 32 সেমি স্কোয়ার, আর এর যে কর্ণ, এই কর্ণর ভ্যালুটাকে আমাকে বার করতে হবে। এবার দেখো এইবারে কি হয়ে যাবে, এইবার আমার এ স্কোয়ার ইকুয়ালস টু 32 হয়ে যাবে, কারণ এর ক্ষেত্রে যে এ স্কোয়ারের ভ্যালু 32, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে √32। মানে কত, রুটের মধ্যে আমরা লিখতেই পারি 16 ইন্টু 2, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 16 ইন্টু 2, আচ্ছা 16 মানে 4 আর √2টা বাইরেই থাকবে, মানে ভেতরেই থাকবে, ঠিক আছে, 4√2 সেমি। এটা হলো বাহু, মানে এই বাহুগুলো হচ্ছে 4√2 সেমি, কিন্তু আমাকে কর্ণ বার করতে বলেছে, তাহলে কর্ণ কি হবে a√2, √2, তার মানে 4√2 ইন্টু √2, 4√2 ইন্টু √2 কত হবে 4 ইন্টু √2, আর √2 তে 2 হবে, তাহলে 4 দুগুণে 8। ওকে, অ্যান্সার হবে অপশন, বোঝা গেছে। তাহলে সম্পূর্ণটা বোঝা গেছে। প্রথমে কি বলেছিল, একটি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, তার দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত হবে, তাহলে আমরা ওই কর্ণ থেকে প্রথমে ক্ষেত্রফল বার করলাম, সেই ক্ষেত্রফলটা থেকে ডবল ক্ষেত্রফল যেটা বা দ্বিগুণ ক্ষেত্রফল সেটা বার করে তার বাহু বার করার পর আমরা কর্ণ নির্ণয় করলাম, ঠিক আছে। ওকে চলো এরপর তাহলে নাম্বার 18 আসছি। 18 নম্বর বলছে একটি বাস বিরতি ছাড়া কোনো একটি স্থানে 54 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ, প্রথমে বলেছিল বিরতি ছাড়া মানে কোনো স্টপেজ দেয় না, পরে বলছে স্টপেজ নিয়ে 45 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগে অতিক্রম করে, তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে। দেখো অনেক বড় করে ম্যাথটা করা যেতে পারে, কিন্তু শর্ট ট্রিক্সে আমরা করব। শর্ট ট্রিক্সে করতে গেলে এখানে প্রতি ঘন্টায় থামার কথা বলছে, ঠিক আছে, থামার কথা বলছে। দেখ ফর্মুলা কি হয় যে বিরতি ছাড়া কত 54, বিরতি ছাড়া হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার,
বিরতি ছাড়া মাইনাস বিরতি সহ, মানে হচ্ছে 45 বাই বিরতি ছাড়া, মানে বড়টা মাইনাস ছোট বাই বড়। এটা হচ্ছে উইদাউট স্টপেজ, এটা হচ্ছে উইদাউট স্টপেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টপেজ নিয়ে, আর নিচে হচ্ছে উইদাউট স্টপেজ। ইনটু ইনটু আমরা যদি প্রতি ঘন্টায় কত মিনিট বলেছে তাহলে মিনিটের জন্য এটা ঘন্টায় বেরোবে, এই অ্যান্সারটা ঘন্টায় বেরোবে, কারণ আমরা 54টা কিলোমিটার পার আওয়ার আছে, 45ও কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 9/54 ইনটু 60। 94 মানে 1/6, আর 6 দিয়ে 10 আছে 10 মিনিট। কিভাবে করব? অপশন কি হচ্ছে বি। শর্ট ট্রিক্সে হচ্ছে আমরা উইদাউট স্টপেজ মাইনাস উইথ স্টপেজ বাই উইথ স্টপেজ ইনটু ঘন্টায় মিনিটে বলেছে বলে 60 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 10 মিনিটস অ্যান্সার হবে 10 মিনিটস। ওকে, বোঝা গেছে? চলো তাহলে নাম্বার 19 যাচ্ছি। নাম্বার 19 কি বলেছে? নাম্বার 19 বলছে রবি ও কিশোরের বয়সের অনুপাত 2:3। তাহলে রবি ইজ টু কিশোর 2:3। 12 বছর পরে অর্থাৎ এটা বর্তমান অনুপাত দিয়েছে প্রেজেন্টে, 12 বছর পরে অনুপাত 11:15। তাহলে বর্তমানে, ঠিক আছে, তাহলে বর্তমানে কিশোরের বয়স কত, এটাই জানতে চাইছি। ওকে, চলো তাহলে ফার্স্টে আমরা দেখবো যে দেখো এটার থেকে 2 থেকে এই 11 এর ডিফারেন্সটা কত। এই ডিফারেন্সটা বলেছে 12, কিন্তু 12 কি আসছে সেটা দেখে নিই একটু, যে এর ডিফারেন্সটা কত? 9। এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে 12। দেখো এইরকম ক্ষেত্রে এই 2 থেকে 11 যে ডিফারেন্স একই ডিফারেন্স হওয়া উচিত, কারণ আমরা যখন কম্পেয়ার করব তখন 9 এর ভ্যালু আমরা 12 যত আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা নিশ্চয়ই হবে না। তাহলে এটা যদি না হয় তাহলে আমাদেরকে এই অনুপাতটাকে সাজাতে হবে। এই অনুপাতটা সঠিকভাবে নেই, এটাকে আমাদের সাজাতে হবে। কিভাবে সাজাবো? দেখো ফার্স্টে ছিল 2:3, পরে সেটা 12 বছর পরে 12 বছর হচ্ছে। ওকে, তাহলে এই অনুপাতটাকে সাজানোর জন্য দেখবো এর ডিফারেন্স কত। এর ডিফারেন্স আছে আমাদের 1, এর ডিফারেন্স 11 আর 15 ডিফারেন্স 4। তা আমরা এই এর ডিফারেন্স দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে 4 মাল্টিপ্লাই 8 আর একে এই 1 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 11:15। তাহলে এবারে দেখো তাহলে এটা এখানে লিখে নিচ্ছি 11:15। দেখো 8 আর 11-র মধ্যে ডিফারেন্স কত? 3। 12 আর 15-র মধ্যে ডিফারেন্স কত? 3। ঠিক আছে, এখানেও 3। এই 3-এর ভ্যালু কত দিয়েছে? 3-এর যে অনুপাতের ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে 12 বছর। তাহলে 1 সমান কি? 1 সমান 4 বছর। তাহলে 1 সমান 4 বছর হলে আমাদের এখানে বলছে বর্তমানে বয়স কত। বর্তমানে বয়স কত তার? কিশোরের। তাহলে কিশোরের বয়স কত হচ্ছে 12। আমরা 12-র উপর কনসেন্ট্রেট করে বা 12-র উপর কাজে লাগিয়ে আমরা এই কম্পারেটিভ স্টাডিটা আনলাম। তাহলে 4-এর সঙ্গে 12-কে গুণ করব। তাহলে 12 ইকুয়ালস টু 40। বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে? তো আমরা এটা হচ্ছে বা যেটা বয়সের যে অঙ্কগুলো আমরা করি, তো সেখানে আমরা এই অঙ্কগুলো করব, এরকম আরো অনেক উদাহরণ করব। ঠিক আছে, চলো তাহলে 19 হলো আজকে তাহলে লাস্ট অঙ্ক।
20 নম্বর অঙ্ক, টপ 20-র লাস্ট অঙ্ক 20 নম্বর। 20 নম্বরে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 8 সেমি ও 15 সেমি হল সমকোণ সংলগ্ন। তাহলে ধরো সমকোণী ত্রিভুজ একটা আঁকছি। সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয়, সমকোণ সংলগ্ন বাহু মানে এটা, এই দুটোর ভ্যালু কত দিয়েছে, 8 আর 15। ধরো একে আমরা 8 ধরলাম, একে আমরা 15 হচ্ছে, এই দুটো হলে পরিসীমা কত হবে। এবারে এটা 8, এটা 15, তার মানে এটা হয়ে গেল লম্ব বা উচ্চতা, ভূমি। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমাদের এটা বার করতে হবে। এটা কি হয়ে যায়, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ, তাহলে এটাকে যদি লম্ব বা উচ্চতা যাই লিখি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস অতিভুজ সমান কি হবে, অতিভুজ হবে, অতিভুজের ভ্যালুটা হবে 8 স্কোয়ার কত 64 প্লাস হচ্ছে 225 স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজের ভ্যালু কত হবে, অতিভুজ হচ্ছে, তাহলে এবার পরিসীমার ভ্যালু কি হয়, পরিসীমা হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা বাহুগুলোর যোগফল। তাহলে 8 প্লাস 15 প্লাস 8 প্লাস 15 প্লাস 17, 8 প্লাস 17। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 23 প্লাস 17 মনে হচ্ছে 40, অপশন বি। ওকে, বোঝা গেছে অঙ্কটা। তাহলে দুটো বাহু আমাদের দিয়ে দিয়েছিল, মানে উচ্চতা এবং ভূমি, অতিভুজটা আমাদের বার করতে হলো, তারপর আমরা পরিসীমা বার করে নেব। ওকে, তো এই ছিল আজকে আমাদের টপ 20 কোশ্চেন। তো তোমাদের কোশ্চেন গুলো কেমন লাগলো বলো, আর এই সিরিজটা কন্টিনিউ করার জন্য তোমরা সাথে থাকো। তো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। এরপরে এই সিরিজটারই কন্টিনিউ হবে বুধবার দিনকে ঠিক সন্ধ্যে 6টায়। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস জারি রাখো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকমই আপডেট পেতে, নতুন নতুন ক্লাস পেতে বেল আইকনটি প্রেস করো, সাথে থেকো। নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বুধবার দিনকে ঠিক সন্ধ্যে 6টায়। আর এই ক্লাসে পিডিএফ পেতে গেলে তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যেও। ওকে।